দরজা খুলতেই মৃত রাঙামাসির স্পষ্ট পায়ের ছাপ। আপনারা কি চাইবেন এ কথা বিশ্বাস করতে? আশা করি না, একদমই নয়। কারণ আমার মতো আপনারাও হাতে কলমে পরীক্ষা না করে নিশ্চিত হবেনই বা কী করে? ঘটনাটা হলো, আমার রাঙামাসির মারা যাওয়ার ঠিক 12 দিনের মাথায় আমাদের বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়ার সময় ভাড়ার ঘরে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখা যায়, এবং ভীষণ স্পষ্ট সেই ছাপ। আপনাদের কাছে গাঁজাখুরি গল্প মনে হতেই পারে, কিন্তু এই ঘটনা কিন্তু একেবারেই অন্যরকম। আমি তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে। এখনো ভাবলে বুকের মধ্যে ঠান্ডা স্রোত বয়ে যায়। কিভাবে নিজে যাচাই করলাম সেই পুরো বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। কোথা থেকেই বা এর সূত্রপাত, চলুন তাহলে শুনে নি। ভূত, প্রেত, ব্রহ্মদত্তি এসবের গল্প তখন দিদা ঠাকুমার মুখে মুখে শুনতাম। প্রায় 25-26 বছর আগেকার কথা। তখন মামাবাড়ি গেলেই সব দুটো ভাই বোনেরা একসাথে হইহুল্লোড়ে ভরা কয়েকটা দিন। নিচে মামাসিদের গল্প, হাসির আওয়াজে বাড়িখানা যেন গম গম করত। সেই সময় আমার বড় মামিমা, যাকে আমরা বৌমা বলে ডাকতাম, বৌমা বড্ড অসুস্থ থাকতেন। দুরারোগ্য রোগে নাকি তিনি আক্রান্ত হয়েছিলেন, এবং এই রোগেই তার মৃত্যু হয়। আমরা আবার সবাই একসাথে হই ঠিকই, কিন্তু বৌমার শ্রাদ্ধানুষ্ঠানের সময়। তার পারলৌকিক কাজ চলছিল, এবং আমরা ছোটরা হঠাৎ শুনতে পাই ঠাকুর ঘরে নাকি একজোড়া পায়ের ছাপ দেখা যাচ্ছে, এবং সেই ছাপ নাকি হুবহু বৌমার মতোই। মামাসিরা তাই আন্দাজ করছেন। আমরাও এই অদ্ভুত ঘটনা দেখতে ছুটতে যাই, কিন্তু ঠাকুর ঘরের আলো আঁধারিতে সেই ছাপ যেন বড্ড অস্পষ্ট ঠেকে। কিন্তু মনের গভীরে সেই পদচিহ্ন গভীরে ছাপ ফেলে দেয়। অনেক প্রশ্ন ভিড় করে মনের মধ্যে। কিভাবে এলো? কেনই বা? এও কি আদৌ সম্ভব? ভূত আর ভগবান একসাথে কি থাকতে পারে তাহলে? নাকি বাড়িরই কেউ অগোচরে পায়ের ছাপ ফেলে ভয় দেখাচ্ছে? সেদিন সন্ধ্যের পর থেকে আমরা আর বড়দের কাজ ছাড়া হতে পারিনি। সেদিন রাতে কিভাবে যে চোখের পাতা এক হয়েছিল কি জানি। কিন্তু এরপরেই শুরু হয় আমার কৌতূহলী যাত্রা। চলুন সেই যাত্রায় এগিয়ে যাই। সেই রাতের পর থেকে খালি সুযোগ খুঁজেছি কিভাবে ওই পায়ের ছাপের রহস্য উন্মোচন করতে পারি। ছোটবেলা পেরিয়ে এসেছি বহুদিন। বড় মামিমার মৃত্যু পরবর্তী পায়ের ছাপের কথা যেন মনের কোণে কোথাও মাটি চাপা পড়েছিল। এদিকে আমার সেই রাঙামাসি শারীরিক অসুস্থতার কারণে শেষ সময়ে আমাদের বাড়িতে এসে রয়েছেন। শারীরিকভাবে ও মানসিকভাবে তিনি অত্যন্ত দুর্বল। এতটাই দুর্বল দেখে যেন মনে হচ্ছে আমরা যেন তাকে জোর করে বাঁচিয়ে রেখেছি। ঈশ্বরকে ডেকেছি যেন আর তাকে কষ্ট না দেন। আর ঈশ্বর সত্যি শুনলেন। তার সব কষ্ট লাঘব হলো। তিনি জীর্ণ শরীর ত্যাগ করলেন। আমাদের বাড়িতে তার পারলৌকিক কাজ শুরু হলো। বলা হয়ে থাকে শ্রাদ্ধ শান্তির আগে পর্যন্ত মৃত ব্যক্তি নাকি আমাদের সাথেই থাকে। রাঙামাসি মারা যাওয়ার 10 দিনের মাথায় আমার মাথার মধ্যে আবার সেই পুরনো স্মৃতি স্পষ্ট হয়ে উঠল। আর এখন আমি নিজের মনকে স্থির করে ফেললাম। এবার আমি নিজে হাতে কলমে চেষ্টা শুরু করলাম। অভিজ্ঞ এক বয়স্কাকে জিজ্ঞেস করে জানলাম 12 দিনের দিন যখন পিণ্ডদান সব শেষ হয়, ভাঁড়ার ঘরে একটা হাঁড়ি রাখা থাকে। সেই হাঁড়ির মধ্যে হলুদ মেশানো জল থাকে। সেই হাঁড়িটাকে ওই ভাঁড়ার ঘর থেকে বের করে নিয়ে আসা হয় এবং বাইরে হরিনাম সংকীর্তন করা হয়। সেইটুকু সময়ের মধ্যে আমি যদি ভাঁড়ার ঘরে ময়দা ছড়িয়ে দিতে পারি আর দরজায় তালাবন্ধ করতে পারি, তাহলে মৃত ব্যক্তির পায়ের ছাপ সেই ময়দায় দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এই সুযোগ
একেবারেই হাতছাড়া করিনি। সেই রাতের পর থেকে খালি সুযোগ খুঁজেছি কিভাবে ওই পায়ের ছাপের রহস্য উন্মোচন করতে পারি। ছোটবেলা পেরিয়ে এসেছি বহুদিন। বড় মামিমার মৃত্যু পরবর্তী পায়ের ছাপের কথা যেন মনের কোণে কোথাও মাটি চাপা পড়েছিল। এদিকে আমার সেই রাঙ্গামাসি শারীরিক অসুস্থতার কারণে শেষ সময়ে আমাদের বাড়িতে এসে রয়েছেন। শারীরিকভাবে ও মানসিকভাবে তিনি অত্যন্ত দুর্বল। এতটাই দুর্বল দেখে যেন মনে হচ্ছে আমরা যেন তাকে জোর করে বাঁচিয়ে রেখেছি। ঈশ্বরকে ডেকেছি যেন আর তাকে কষ্ট না দেন। আর ঈশ্বর সত্যি শুনলেন। তার সব কষ্ট লাঘব হলো। তিনি জীর্ণ শরীর ত্যাগ করলেন। আমাদের বাড়িতে তার পারলৌকিক কাজ শুরু হলো। বলা হয়ে থাকে শ্রাদ্ধ শান্তির আগে পর্যন্ত মৃত ব্যক্তি নাকি আমাদের সাথেই থাকে। রাঙামাসি মারা যাওয়ার 10 দিনের মাথায় আমার মাথার মধ্যে আবার সেই পুরনো স্মৃতি স্পষ্ট হয়ে উঠল। আর এখন আমি নিজের মনকে স্থির করে ফেললাম। এবার আমি নিজে হাতে কলমে চেষ্টা শুরু করলাম। অভিজ্ঞ এক বয়স্কাকে জিজ্ঞেস করে জানলাম 12 দিনের দিন যখন পিণ্ডদান সব শেষ হয়, ভাঁড়ার ঘরে একটা হাঁড়ি রাখা থাকে। সেই হাঁড়ির মধ্যে হলুদ মেশানো জল থাকে। সেই হাঁড়িটাকে ওই ভাঁড়ার ঘর থেকে বের করে নিয়ে আসা হয় এবং বাইরে হরিনাম সংকীর্তন করা হয়। সেইটুকু সময়ের মধ্যে আমি যদি ভাঁড়ার ঘরে ময়দা ছড়িয়ে দিতে পারি আর দরজায় তালাবন্ধ করতে পারি, তাহলে মৃত ব্যক্তির পায়ের ছাপ সেই ময়দায় দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এই সুযোগ একেবারেই হাতছাড়া করিনি। যেহেতু আমার নিজের বাড়িতেই ঘটনাটা ঘটেছিল, তাই সেই ভাঁড়ার ঘরের তালা, চাবি এবং ওই ঘরেই ছড়াবার জন্য ময়দা সমস্তটাই আমি আমার কাছে রেখেছিলাম। তাই যে মুহূর্তে যিনি কীর্তন করছেন তিনি হলুদ দেওয়া মাটির হাঁড়িটা ভাঁড়ার ঘর থেকে বের করলেন, সাথে সাথেই আমি ওই ঘরে ময়দার ছাঁকনি দিয়ে ময়দাটা দরজা পর্যন্ত ছড়িয়ে দিলাম। সাথে সাথে দরজা আটকে তালাবন্ধও করে দিলাম। আর ঠিক সেই দরজার পাশেই চাবি হাতে নিয়ে রাঙামাসিকে মনে মনে বলে চললাম, আমি জানি মাসি তুমি আসবে। তাকে বারবার ডাকতে থাকলাম। একদিকে কীর্তন চলছে আর একদিকে আমার বুক যেন ঢিপ ঢিপ করছে। কীর্তন শেষে যেই হরি বল বলে হাঁড়িটা ভাঙা হলো, সাথে সাথেই সবাই কেঁদে উঠল। আর আমি ধীরে ধীরে বাড়ির বাকিদেরকে সাক্ষী রেখে তালা খুললাম। খুলেই আমরা স্তম্ভিত। ময়দার উপরে বেশ কয়েকটা পায়ের ছাপ স্পষ্ট এবং অদ্ভুতভাবে যে জায়গাগুলোতে ছাপ পড়েছে সেখানকার ময়দার রং যেন তামাটে। আমরা ঠাঁই দাঁড়িয়ে যখন ছোটবেলার অস্পষ্টতা স্পষ্ট করে দিল রাঙামাসির পায়ের ছাপ। বিজ্ঞানীতে কি যুক্তি দেবে আমি জানি না। হ্যাঁ, তবে আমি 100% বলতে পারি মৃত ব্যক্তির পায়ের ছাপ সেদিন ছিল এবং তা ভীষণ ভীষণ স্পষ্ট। কিছু তো একটা আছে যার অনেক কিছুই আমাদের অজানা। আমি জানি না যারা মারা যান তারা কেমন থাকেন ও পারে, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন ভালো থাকেন। আমার কৌতূহলের ইতি আমি এখানেই টেনেছি, আর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা আর করতে চাইনি। কারণ পরে মনে হয়েছিল এটা করতে গিয়ে ওনাদের কোনো কষ্ট হয় না তো। তবে আপনারা নিজেদের কৌতূহল মেটাতে চাইলে একটাবার এই পদ্ধতিটা করতে পারেন। এটা আমার মনে হয়েছে ভীষণ সেফেস্ট। একবার হলেও অজানাকে জানতে কার না ভালো লাগে বলুন।